স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো এবং আমরা একটু যদি ইন্ডেক্সগুলোর অবস্থান একটু দেখে নেই। আজকে আমরা দিনের শুরুটা যদিও পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছিল, কিন্তু দিনের মাঝামাঝি সময় লেনদেনের ঠিক কিছুক্ষণ পরে অর্থাৎ ১ থেকে ১.৫ ঘন্টা পরে কিন্তু আমরা দেখেছি যে সূচকের অবস্থান নেগেটিভ হয়েছে। সেই জায়গা থেকে দিনের শেষ ভাগেও একই অবস্থানেই ছিল, অর্থাৎ নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ৩৩ পয়েন্ট নেগেটিভ ছিল এই সূচকের অবস্থান, ৫,৮০০ পয়েন্টের কিছুটা বেশি ছিল। এবং দর বাড়ার সংখ্যাটা দেখছেন ৯৬টি, সেখানে ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে, ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার যদি বলেন সেটা ১১৪৭,৭৪,০০,০০০ টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, এই যে বাজার আজকে আমরা যেটা দেখেছি, সূচকের পতন দেখেছি এবং সূচকের পতনের মধ্য দিয়ে কিন্তু সারাদিন জুড়ে একটা মোটামুটি লেনদেন হয়েছে, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি, মানে কি মনে হচ্ছে? আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে এখনকার আপনি যে লেনদেনটা দেখছেন, লেনদেনটি আমার দৃষ্টিতে অনেক ভালো, কারণ আমরা আসলে অনেকগুলো সময় পার করে এসেছি যখন লেনদেন ২৫০, ৩০০, ৪০০ কোটি টাকা ছিল। ওখান থেকে এখন অনেক দিন যাবৎ আমরা এটাকে ১,০০০ কোটি টাকা বা তার চেয়ে কিছু বেশি কিছু কম পাচ্ছি। লেনদেনটা সন্তোষজনক। আর আপনি যেটি বলছিলেন যে লেনদেন আপনার ইন্ডেক্স কমেছে, ইন্ডেক্স কমা বাড়া এটি বাজারের প্রত্যেক দিনকার একটা অংশ। প্রত্যেক দিন তো ইন্ডেক্স বাড়বে না বা প্রত্যেক দিন ইন্ডেক্স কমবে না। ইন্ডেক্স বাড়া কমাটাই হলো বাজারের ধর্ম। আর বাজারের যত বেশি লেনদেন হবে তার মানেই হচ্ছে বাজার তত বেশি লিকুইড। বাজার এখন আমাদের স্টক যে পর্যায়ে আছে, বাজার আমি সন্তোষজনকভাবেই বলছি যে বাজারের লেনদেন অবশ্যই সন্তোষজনক। এখানে এই সন্তোষজনক কারণেই বলছে যে এটি মিন করে যে বাজারে এখন সাধারণ মানুষের অংশগ্রহণ বেড়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে, যেটি সবচেয়ে বেশি কাম্য। বাজার সবসময় যেন লিকুইড থাকে। জি, তবে একটা বিষয় যদি আমরা বলি যে মার্জিন লোন, এই ইস্যুসটা নিয়ে কিন্তু বাজারে হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে একটা প্যানিক সিচুয়েশন রয়েছে এবং দীর্ঘদিন ধরে এটা নিয়ে একটা বিনিয়োগকারীদের একটা অনাস্থা বলেন বা আশঙ্কা বলেন, যেটাই বলেন, এটা কিন্তু হচ্ছে। তো এই যে ১ মাসের একটা পিরিয়ড ছিল, সেটা হচ্ছে খসড়া নীতিমালা, এটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন বা তাদের একটা হচ্ছে অপিনিয়ন নেয়ার জন্য অপেক্ষা করছিল। সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেরি হচ্ছে, সেটা আগামী সপ্তাহ নেক্সট উইকে হচ্ছে এটা নিয়ে হচ্ছে বসা হবে। তো আসলে এত দেরির পেছনে কারণটা কি? না, আসলে এটা কোনোভাবেই দেরি হচ্ছে না। দেরি হচ্ছে না এই কারণে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যখন কোনো আইন করে বা আইন যখন চেঞ্জ করতে যায়, তখন তারা পাবলিক অপিনিয়নের জন্য ১৫ দিনের সময় বেঁধে দিয়ে তারা পেপারে বিজ্ঞপ্তি দেয়। আপনি দেখেন যে আমরা জাস্ট এখনো সেই ১৫ দিন হয়তো পার হয়নি। ১৫ দিন পার হওয়ার পরে তারা যত অপিনিয়নগুলো পাবেন, সেই অপিনিয়নগুলো নিয়ে তারা বসবেন, দেখবেন, চিন্তা করবেন, এগুলোর বিচার বিশ্লেষণ করবেন। এই জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। কারণ একটি আইন করার আগে, আইন তো করে ফেলা যায়, কিন্তু আইন করার আগে এর সাথে যারা সংশ্লিষ্ট বা স্টেক হোল্ডার যারা আছেন তাদের মতামত, সাধারণ মানুষের মতামত, এগুলো নেওয়া খুব জরুরি এবং এগুলোকে বিচার বিশ্লেষণ করা আরও বেশি জরুরি, যেন বাজার ভালো হয় বা এই আইনের ইম্প্যাক্ট যেন বাজারে ভালো হয়। এর জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে এবং সেই ১৫টা দিন গেলে পরে তারা এগুলো নিয়ে বসবেন, খুলবেন, পড়বেন। এই জন্য তো যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। এখন এটা নিয়ে বাজারে প্যানিক হওয়ার কোনো কারণ নাই। কারণ হলো যে এই আইনটি এখন যেটি খসড়া ছিল সেটি তো পাস হয়নি। এটি নিয়ে বাজারে বিনিয়োগকারীদের ভিতরে, হ্যাঁ, তাদের ভিতরে উদ্বেগ থাকতে পারে, উৎকণ্ঠা থাকতে পারে। তারা মনে করতে পারে যে এটি ভালো বা এটি খারাপ। সেই ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় রক্ষা কবচ হলো তারা তাদের অপিনিয়ন দেবেন। তারপরে আমাদের বিভিন্ন মিডিয়াগুলো আছেন, তারা তাদের কথা বলবেন। নিশ্চয়ই কমিশন এই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করবেন এবং এগুলো আমলে নেবেন। কিন্তু অনেকেই বলছেন যে বিনিয়োগকারীরা আসলে এই মুহূর্তে সেটা আসলে অবজারভেশনে রাখছেন যে কি সিদ্ধান্ত আসে এটা নিয়ে, বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যে একটা দ্বিমত ছিল বা একটা বিষয় ছিল, সেটা হচ্ছে পিভি রেশিও 1 নিয়ে। তো এই সেক্টরটিতে যারা বিনিয়োগ করবেন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছেন।
না, অবশ্যই অপেক্ষায় থাকবেন কারণ আপনি যদি মনে করেন যে এই রেশিওতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন না, তাহলে আপনি বিনিয়োগ আপাতত স্থগিত থাকবে, এটি স্বাভাবিক ব্যাপার। তো এখন মূল কথা হলো যে আপনি দেখেন, কারণ যদি আইনটি চেঞ্জ হয়, আইনটি যখন পাস হবে, তারপরে যদি আপনি মনে করেন যে এটিতে বিনিয়োগ করা যায় তাহলে বিনিয়োগ করবেন, আর যদি বিনিয়োগ না করার মতো পরিস্থিতি হয় তাহলে বিনিয়োগ করবেন না। এই ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি ভয়াবহ যে বিষয়টা, সেটা হলো যে বাজারে মার্জিনটা তো প্রত্যেকেই আমরা জানি যে বাজারে মার্জিনটা একটা বাজারের ক্যান্সার। এই ক্যান্সারটাকে বাঁচায় রাখার জন্য আমরা যদি চেষ্টা করতে থাকি দিনের পর দিন, তাহলে কিন্তু কোনোদিন এই বাজার আসলে ভালো হবে না। কারণ আপনি দেখেন, এই বাজারকে নষ্ট করার জন্য বা বাজারকে বিভিন্ন সময় প্রেশারাইজ করার জন্য যে টুলসটি সবসময় ব্যবহৃত হচ্ছে সেটি হলো মার্জিন। এই মার্জিনকে ব্যবহার করে বিভিন্ন ধরনের আপনার দাবি আদায় করা বা বিভিন্ন ধরনের অকাজ করা, কুকাজ করা যেগুলো বলেন, এগুলো হচ্ছে এই মার্জিন দ্বারাই। এখনো যদি আমরা এই মার্জিনটিকেই টিকিয়ে রাখতে চাই, যে পিভি রেশিওর জায়গায় আবার পি রেশিওতে নিয়ে যেতে চাই, আবারও যদি 30-40 পিতে নিতে চাই, তাহলে হবে কি, এখানে আবার একটা বাজারে নতুন করে বাবল তৈরি হবে। এই বাবল কিন্তু তৈরি হওয়া মানেই হলো আবার বাবল বাস্ট করা, কিন্তু একটা আবার বিষয়, বাজার খারাপ হবে। জি, তো কিন্তু একটা বাজার থেকে বিষয় যে জি বলুন। প্রকৃতপক্ষে বাজার থেকে এটি তো পুঁজির বাজার, এটা আসলে লোন নির্ভর বাজার না, লোন নির্ভর বাজার হওয়া উচিত না। এখান থেকে যতদিন পর্যন্ত আমরা বেরোতে না পারবো, ততদিন পর্যন্ত এই বাজার থেকে ভালো কিছু পাওয়া খুব টাফ। কিন্তু সেই সিদ্ধান্তগুলো যদি হয় সেটা সব সেক্টরের জন্য হচ্ছে ইকুয়াল সিদ্ধান্ত আসা উচিত। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এক ধরনের সিদ্ধান্ত, ওই যে পিভি রেশিও 1-এর যে ডিসিশনটা, বা অন্য সেক্টরগুলোর জন্য হচ্ছে ব্যাংকিং সেক্টরের জন্য অন্য ধরনের ডিসিশন, সেটাকে বাজার আসলে সেটাতে বাজার ভোলাটাইল বা বিনিয়োগকারীদের মধ্যে তো একটা কি বলেন এটাকে, অনাস্থা তৈরি হতেই পারে, বা তাদের মধ্যে একটা বাজে সিচুয়েশন তৈরি হতে পারে। না, এটি প্রত্যেকটি সেক্টরেরই নিজস্ব কিছু সুবিধা অসুবিধা আছে, নিজস্ব কিছু আপনার থ্রেড আছে, বা এগুলোকে আপনাকে মানতে হবে। যে যেমন একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি আর একটি ব্যাংক, এই দুটির নেচার কিন্তু ভিন্ন। আবার একটি ব্যাংক এবং একটি ইন্স্যুরেন্স কোম্পানির নেচার ভিন্ন। এই নেচারগুলোর সাথে সামঞ্জস্য রেখেই হয়তো তারা চেষ্টা করছেন। এখন আমরা যদি মনে করি যে না, আমরা সব কিছু একই কাতারে চাই, তাহলে এটি তো এখন আসলে আমরা হয়তো মনে করতে পারি যে এটি খারাপ, কিন্তু এই বাজারের বিনিয়োগের নেচার চিন্তা করে এই ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। তবে এই ক্ষেত্রে একটি জিনিস কিন্তু কমিশন খুব ভালো করেছেন, যে বাজারে যিনি ল্যান্ডার এবং বড়োয়ার, এই দুজনের ইয়াতেই সমন্বয়ই কিন্তু এই ল্যান্ডিংটা হয় বা ল্যান্ডিংটা হবে। এই ক্ষেত্রে আসলে খুব বেশি প্যানিক হওয়ার কিছু নাই। না, আপনি আপনি যেটা বলছিলেন যে আসলে যে খসড়া বিধিমালায় যেটা ছিল, ওই যে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য পিভি রেশিও 1 রাখা হয়েছিল, তো সেটা কি আপনার কাছে অসামঞ্জস্য বা ইনজাস্টিস মনে হচ্ছে না? আহ, না, আমি ব্যক্তিগতভাবে আসলে এটি আমার ব্যক্তিগত অভিমত হলো যে আসলে খুব বেশি ইনজাস্টিস হয়নি। কারণ হলো যে এখানে নেচার অফ বিজনেস কিন্তু ভিন্ন। জি, নেচার অফ বিজনেস ভিন্ন হওয়ার কারণেই কিন্তু এটি তারা করেছেন। এখন আমরা হয়তো এক একজন এক এক ধরনের চিন্তা করতে পারি, আমার এই কথার সাথে হয়তো কেউ দ্বিমত পোষণ করতে পারেন, আবার ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে হয়তো করেছেন। আমি ওনাদের দৃষ্টিকোণটাকেই সাধুবাদ জানিয়েছিলাম। এখন যদি বাজার যদি এটিকে না চায়, তাহলে অবশ্যই কমিশন এটিকে বিচার বিশ্লেষণ করবেন এবং এটিকে অবশ্যই তারা বাজার যেভাবে চায় সেভাবেই যাবে। জি। আসবো একটু আরেকটা প্রসঙ্গে, যে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের 5টি প্রতিষ্ঠান, এটা আমরা যেটা দেখেছিলাম যে দিন দিন আসলে এই প্রতিষ্ঠানগুলো নিয়ে বিভিন্ন সময় আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বিনিয়োগকারীদের, বা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন সেগুলো নিয়েও কিন্তু বলা হয়েছে, বারবার কিন্তু আসছে। তারপরেও সেই প্রতিষ্ঠানগুলোর আমরা দেখতে পাচ্ছি যে দাম যদি বলেন 400 থেকে 500% দাম বেড়ে গেছে। তো এটা নিয়ে আপনার মন্তব্য কী? না, এটি তো আসলে এখন বাংলাদেশ ব্যাংক যতই সতর্ক করুক না কেন, বা আমরা যতই সতর্ক করি না কেন, যিনি বিনিয়োগকারী উনি যদি সতর্ক না হন, তাহলে তো আসলে বাজারে বাড়বে। এই ক্ষেত্রে সবসময়ই তো আমাদের বিনিয়োগকারীদেরকে আমরা মানে উপদেশ দেই বা আমরা এগুলো বলি যে আপনারা দেখে শুনে বিনিয়োগ করেন। কারণ এখন যদি হুট করে বা কোনো কারণে যদি বাংলাদেশ ব্যাংক এই কোম্পানিগুলোকে বন্ধ করে দেয় বা এর লাইসেন্সিংটাকে বন্ধ করে দেয়, তাহলে তো আসলে মানে সর্বশেষ যিনি যার হাতে থাকবেন উনি লুজার হবেন। এটি খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন এই ক্ষেত্রে দেখেন, আমরা আপনার মনে আছে কিনা যে আহ, বাংলাদেশ ব্যাংক সহ আমাদের এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তারাও বিভিন্ন সময় সতর্কতা দিয়েছে যে
অনগোয়িং কনসার্ন হিসেবে এগুলোকে থ্রেট মনে করছেন তারা। এখন আমাদের এই সতর্কবাণীর পরেও কেউ যদি বাজারে বেশি দাম দিয়ে কেনেন, তাহলে আসলে প্রকৃতপক্ষে আমাদের তরফ থেকে কিছুই করণীয় নাই। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীকেই নিতে হবে, কারণ হলো যে বিনিয়োগকারী তার প্রফিট উনি সিদ্ধান্ত নেন, লোকসান হলে ওনাকেই এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো শুধুমাত্র তাকে সতর্ক করতে পারি। দেখেন, এক্ষেত্রে একটি উদাহরণ তো আমাদের বিনিয়োগকারীকে তার মাথায় নিতে হবে যে 5টি ব্যাংক বন্ধ হয়ে গেছে, 5টি ব্যাংকের শেয়ারকে শূন্য ঘোষণা করা হয়েছে। আমরা যতই কথা বলি না কেন, যতই চিল্লাচিল্লি করি না কেন, আমাদের এটিকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয়নি, এবং জি। কোনো আদৌ কখনো ফিরিয়ে দেওয়া হবে কিনা এই জাতীয় একটা উদাহরণ থাকার পরেও যদি কোনো বিনিয়োগকারী আগুনে ঝাঁপ দিতে চান, তাহলে প্রকৃতপক্ষে আমাদের তরফ থেকে বা এক্সচেঞ্জের তরফ থেকে কিছুই করণীয় থাকবে না। তো এক্সচেঞ্জ একটি কাজ তখন মানে ফাইনালি যে কাজটি করবে, তারা হয়তো যে ধরনের মেজার নেওয়া যায় বা কঠোর মেজার যেটি নেওয়া যায় সেই মেজার নেবেন। মেজার নেয়ার পরে যিনি ফাইনাল, যার হাতে শেয়ারটা থাকবে, উনি লোকসানের ভাগিদার হবেন। এক্ষেত্রে আসলে কিছুই করণীয় নাই। জি জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এটা আসলে বিনিয়োগকারীদের দায়, তাদের আসলে বারবার সতর্ক করার পরে যেহেতু তারা ইনভেস্ট করছেন, সেটা অবশ্যই তাদেরও দায় নিতে হবে, এবং সরকারও এ বিষয়ে একটু সচেষ্ট থাকবেন যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায়। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং একুশে বিজনেসের সমস্ত দর্শককে ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলামের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।